সাবেক আইজিপি বেনজিরের সম্পদের পরিমাণে দুদকের চোখ ছানাবড়া, তথ্য উপাত্তে মিলেছে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ, জানালেন আইনজীবী। 23 জুন হাজিরা নিয়ে সংশয়। বিদ্যুতের প্রিপেইড মিটারের হিডেন চার্জকে ভুল বোঝাবুঝি বলে দায় এড়ালেন সচিব। ভোগান্তির পরও বললেন দেয়া হচ্ছে ভালো সেবা। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। কাল মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়েই বাড়ি ফেরেন ঘরমুখী মানুষ। তবে বাদ সাধে বিকেলের এক পশলা বৃষ্টি, এতে সদরঘাটে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা। এদিকে দু একটি বাদে যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেন। ব্যস্ততাকে ছুটি দিয়ে নারীর টানে বাড়ির পানে সব বয়সী মানুষ। তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী লঞ্চের যাত্রীরা। অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে। দুপুরে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান ঘরমুখী মানুষ। নারীর টানে বাড়িতে অবশ্যই যেতে হবে। বাড়িতে যাবো, দোকান গতকালকে বন্ধ করছি, আজকে বাড়িতে যাবো নিয়ত করছি, যেভাবে হোক যেতে হবে। বৃষ্টি আবহাওয়া খারাপ, তারপর যাইতে আছি কারণ ফ্যামিলির সাথে ঈদ কাটাবো। বৃষ্টি তো আমরা সবাই চাই, এমন একটা সময় বৃষ্টি আসছে সবাই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট তো গেছেই, সেটা তো বলার অপেক্ষা রাখেন। অনুভূতি খুব ভালো, এখানে শাশুড়ি আছে, আমার ছেলে আছে, ঈদ করব, ভালো লাগবে, এই জন্যই যাইতেছি। তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ভিন্ন চিত্র, নেই উপচে পড়া ভিড়। তবে বিকেল থেকে ট্রেনগুলোতে বাড়ে যাত্রী চাপ। এদিন দু একটি ট্রেন বাদে যথাসময়ে কমলাপুর ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। জায়গা পাইতেছি না, ভিতরে অনেক ভিড়, অনেক কষ্ট হইতেছে ভাই, দেখছেন ভিতরে অনেক জ্যাম, দাঁড়ায় আছি প্রায় 3 ঘন্টার মতো বসে আছি। স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী জানান যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদ উল আজহা উদযাপনের জন্য তারা যাতে বাড়ি যেতে পারে সে চেষ্টা আমরা করছি। 2-1টা ট্রেন বাদে 30টা ট্রেন আমাদের ইন টাইম যাত্রা করেছে। এদিন দিনভর বাস টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বেনজিরের সম্পদের পরিমাণ দেখে চোখ ছানাবড়া দুদকের। সংস্থাটির আইনজীবী বলছেন তার অপরাধলব্ধ আয় বিপজ্জনক পর্যায়ের। তথ্যপাত্রে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান দুদক আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদঘর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের। 34 বছর 7 মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। প্রথম দফায় গত 23 মে বেনজিরের 345 বিঘা জমি, সরকারি বেসরকারি ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করে দুদক। 3 দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা 276 বিঘা জমি, গুলশান 4টি ফ্ল্যাট ও 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। তৃতীয় দফায় গত বুধবার 8টি ফ্ল্যাট এবং 76 বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক। চলছে দেশে বিদেশে বেনজির দম্পতির আরও সম্পদের খোঁজ। দুদক আইনজীবী বলছেন সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। তথ্যপত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে 23 জুন দুদকে ডাকা হয়েছে বেনজির আহমেদকে। 24 জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের। যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মতো 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। এ সময় বাংলাদেশ বিরোধী অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান, 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামবে। 21শে জুন আওয়ামী লীগের উৎসবের দিন, জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি উৎসবের আয়োজন। আর 23শে জুন হলো একটি বিশাল জনসভা, বিশাল জনসমুদ্রে পরিণত হবে। আমাদের আরেকটা স্বপ্ন, 21শে আগস্ট জেলের হত্যার মূল নায়ক মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে ফিরে এনে করব। বাংলাদেশের রাজনীতির বীজ বৃক্ষ বিএনপি আওয়ামী লীগের এই 75 বছরের জন্মদিনে আমরা শপথ নেই, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। ঈদ সহ যে কোনো সময় বৈধ উপায়ে দেশের রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের ভরসা বাড়ছে মোবাইল ব্যাংকিং এর উপর, কারণ এতে ভোগান্তি ছাড়া দ্রুত টাকা পেয়ে যান স্বজনরা। ক্যাপ্টেন ইফতেখারুল আলম কাজ করেন একটি বিদেশি শিপিং কোম্পানিতে। ঈদসহ যে কোনো সময় দেশে টাকা পাঠাতে এই নাবিক ভরসা রাখে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর। বিভিন্ন দেশ থেকে আসলে টাকা পাঠানো স্পেশালি আমাদের জন্য এটা খুব অসুবিধা, কিন্তু বিকাশ মোবাইল ব্যাংকিং হওয়াতে যে কোনো দেশ মান্থলি বেসিসে বা আমার ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি টাকাটা আমার ফ্যামিলিকে পাঠাতে পারি। তার মতো অনেকে দেশে অর্থ পাঠাতে হাঁটেন একই পথে। প্রবাসীদের স্বজনরা বলছেন, দ্রুত অর্থপ্রাপ্তি সহজ করে তুলেছে তাদের জীবনকে। আমার ভাই বিদেশে আছে, উনিও টাকা বিকাশে পাঠায়, কিংবা মাসে যে খরচটা সেটাও কিন্তু বিকাশে পেমেন্ট করে। বিকাশে ওখান থেকে দিলে খুব সহজে সঙ্গে সঙ্গে টাকাটা পায়। সরকারিভাবে যে একটা রেমিটেন্স কমিশন, এটাও আমরা ওদের অংশীদার হিসেবে ভাগিদার হয়ে থাকি আর কি। মোবাইল ব্যাংকিংয়ে 65টি দেশের প্রবাসীরা অনুমোদিত ও তালিকাভুক্ত বিদেশি ব্যাংক, অর্থ স্থানান্তর সংস্থা MTO এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। 7 টাকা চার্জে ব্র্যাক, সিটি ব্যাংক এবং কিউক্যাশ এটিএম বুথ থেকে তা উঠাতে পারেন গ্রহীতারা। মোবাইলে আর্থিক সেবাদান জনপ্রিয়তা পাওয়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। সকালে গণভবনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয় জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। বিদ্যুতের প্রিপেইড মিটারে নেই কোনো হিডেন চার্জ। এ নিয়ে যেসব অভিযোগ উঠছে তা কেবলই ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব। অভিযোগ তদন্তে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বলেছেন, পুরো বিষয়টি আদালতকে অবহিত করা হবে। সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ, সে প্রিপেড মিটারই এখন গ্রাহকের গলার কাঁটা। ডিমান্ড চার্জ, অদ্ভুত সংখ্যার ওটিপি, মিটার ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে। ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষেই সাফাই গাইলেন বিদ্যুৎ সচিব। স্মার্ট প্রিপেমেন্ট স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে। তো এটা না বেড়ে যায়নি, এটা হলো ভুল বোঝাবুঝি। এটা এই কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না। এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান CRIC ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেনের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী $170 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার প্রকল্পটির 70% মালিকানা চীনের ও 30% বাংলাদেশের। আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে 11 সেন্ট। আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্যান্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে। খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার ট্যারিফ বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি। 2026 সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
মেট্রো রেলে বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া এবং মাংস। ঈদুল আজহার দিন বন্ধ থাকবে চলাচল। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। সরকারি অফিসের নতুন সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচলের শিডিউলে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস এগুলি বহন করা যাবে না। 17 তারিখ আমাদের মেট্রো ট্রেন বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকে, সেই ছুটির দিনগুলো সকালের দিকে যখন ট্রেনগুলো চলবে, অর্থাৎ 7:10 থেকে 9:40 পর্যন্ত 15 মিনিট হেডওয়েতে চলবে, কারণ সেই সময় আমাদের পর্যাপ্ত যাত্রী থাকে না। তবে 9:41 থেকে রাত 9টা পর্যন্ত আগের মতো 12 মিনিট হেডওয়েতে চলাচল। এনআরবিসি ব্যাংকের 11 বার্ষিক সাধারণ সভা এজিএম হয়েছে। দুপুরে রাজধানীর নিকুঞ্জে একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এই সভা হয়। এ সময় 2023 সালের জন্য 11% নগদ লভ্যাংশ অনুমোদন দেন শেয়ার হোল্ডাররা। সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডাইরেক্টরস রিপোর্ট, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগ, নিরীক্ষক নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এদিকে এনআরবিসি ব্যাংকের এজিএম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সকালে স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর পুনর্নির্ধারিত সময় অনুযায়ী সভা অনুষ্ঠিত হয়। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। রাত থেকেই মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থানের মধ্য দিয়েই শুরু হবে এই হজের আনুষ্ঠানিকতা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এবং এটাই হজের নিয়ম ও সুন্নাহ। এজন্য হাজিরা মক্কা থেকে বৃহস্পতিবার এই রাতের মধ্যেই মক্কা ত্যাগ করবেন এবং মিনার উদ্দেশ্যে রওনা করবেন। সৌদি গ্যাজেটের তথ্য মতে এই বছর প্রায় 180টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ মক্কায় হজ আদায় করতে আসছেন এবং হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের 180টি দেশের মানুষ মিনায় অবস্থান করবেন এবং সেখানে জিকির আজকারের মাধ্যমে সময় গুজরান করবেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করবেন। 10, 11, 12 জিলহজ শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার মোটামুটি কার্যক্রম শেষ করবেন এবং মক্কায় এসে তাওয়াফে জিয়ারা করবেন এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। হজের আনুষ্ঠানিকতার পরপরই সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়। অনেকে হজের আনুষ্ঠানিকতার আগেই মদিনায় গমন করেন, রাসূলের কবর জিয়ারা করেন। মক্কার তাপমাত্রা প্রায় 41 থেকে 43 সেলসিয়াস। এজন্য মক্কার ধর্ম মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশেরও ধর্ম মন্ত্রণালয় থেকে হাজিদেরকে সতর্কতা স্বরূপ ছাতা ও সানগ্লাস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র নগরী মক্কা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।